রবার্ট ফ্রস্টের একটা অসাধারণ কবিতা হল ওয়েস্ট রানিং ব্রুক। এটা আসলে শুধু একটা কবিতাই না, বরং ১৯২৮ সালে লেখা স্বামী স্ত্রীর মধ্যেকার একটা গভীর বেশ দার্শনিক একটা কথোপকথন। তো চলুন এর ভাবনার জগতে একটু ঢুকা যাক। পুরো কবিতাটার একেবারে মূলে কিন্তু একটাই প্রশ্ন। আচ্ছা, একটা নদী যদি উল্টো দিকে বয়, যেদিকে সবার যাওয়ার কথা তার ঠিক বিপরীতে, তাহলে সেই ভুল পথে চলা নদীটা আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকা নিয়ে কি শেখাতে পারে? এই যে একটা রহস্য, এটাই কিন্তু পুরো আলোচনাটাকে এগিয়ে নিয়ে যায়। শুরুটা দেখলে মনে হবে খুবই সাধারণ একটা দৃশ্য। নিউ হ্যাম্পশায়ারের একটা শান্ত পরিবেশ, সেখানে ফ্রেড আর তার স্ত্রী একটা ছোট্ট নদীর ধার দিয়ে হাঁটছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই একদম সাদামাটা দৃশ্য থেকেই জন্ম নেয় এক অসাধারণ দার্শনিক আলোচনা। হঠাৎই স্ত্রী খেয়াল করলেন, আরে এই নদীটা তো অন্য সব নদীর মতো পূব দিকে যাচ্ছে না, এটা তো পশ্চিমে বইছে। তার এই ছোট্ট পর্যবেক্ষণটাই কিন্তু কবিতার মূল ধাঁধাটা তৈরি করে দিল। এই নদীটা যেন স্রোতের একেবারে বিপরীতে চলছে। আর স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গেই এই অদ্ভুত নদীটার চলার পথের সাথে নিজেদের সম্পর্কের একটা মিল খুঁজে পান। তার মনে হতে থাকে, আরে আমরাও তো ১০ জনের মতো নই, দুজনে কত আলাদা, কিন্তু ঠিকই তো একসাথে দিব্যি আছি, বেশ সুখেই আছি। নদীটা যেন তাদের নিজেদেরই একটা প্রতিছবি হয়ে ওঠে। আর ঠিক এই জায়গাটা থেকেই কবিতার মূল দ্বন্দ্বটা বা বলা ভালো ভাবনার সংঘাতটা শুরু হয়। স্বামী আর স্ত্রী দুজনে একই জিনিস দেখছেন, কিন্তু দুজনের দেখার ভঙ্গিটা একেবারে আলাদা। আর তাদের এই ভিন্ন ভিন্ন ব্যাখ্যাই কথাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এই যে দুজনের দেখার ভঙ্গি, এটা কিন্তু দারুণ আকর্ষণীয়। স্ত্রী যেখানে নদীর সাদা ঢেউটাকে দেখছেন তাদের জন্য একটা বিশেষ ইশারা হিসেবে, সেখানে তার স্বামী ফ্রেড একদম বাস্তববাদী। তিনি বলছেন, আরে এটা তো জলের নিচে একটা পাথর আছে, তাতে ধাক্কা লেগেই ঢেউটা তৈরি হয়েছে। তার কাছে এটা একটা সাধারণ প্রাকৃতিক ব্যাপার, এর বেশি কিচ্ছু না। কিন্তু স্ত্রী তার এই ভাবনাটা থেকে এক চুলো সরতে রাজি নন। তিনি জোর দিয়ে বলছেন, হতে পারে তোমার কাছে এর কোনো মানে নেই, কিন্তু আমার কাছে এটা একটা বিশেষ বার্তা, প্রায় স্বর্গীয় ঘোষণার মতো। এটা তার কাছে শুধু কল্পনা না, এটা তার একান্ত নিজের উপলব্ধি, তার নিজের সত্যি। স্ত্রীর এই গভীর বিশ্বাসটা কিন্তু ফ্রেডকেও ভাবায়। তার দেখার ভঙ্গিটাও এবার একটু বদলাতে শুরু করে। তিনি আর বিষয়টাকে শুধু একটা বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দেখতে পারছেন না, বরং এর ভেতরের দার্শনিক মানেটা খোঁজার চেষ্টা করছেন। আর এখানেই কবিতার মূল প্রতীকটা সিম্বলটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। এই যে সাদা ঢেউটা, এটা একদিকে যেমন পাথরে ধাক্কা লেগে তৈরি হওয়া একটা সাধারণ ঘটনা, ঠিক তেমনি অন্যদিকে এটা হয়ে উঠছে জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা দারুণ শক্তিশালী প্রতীক। স্ত্রীর কথায় ফ্রেডও এবার তার হালকা ঠাট্টার মেজাজটা ছেড়ে বেশ গম্ভীর হয়ে ওঠেন। আর বলতে পারেন, ঠিক এই মুহূর্তেই কবিতাটা একটা বাঁক নেয়। একটা সাধারণ কথাবার্তা থেকে আলোচনাটা চলে যায় একটা গভীর দার্শনিক ব্যাখ্যার দিকে। ফ্রেড এবার নদীর এই যে উল্টো দিকে চলার গতি, এটাকে আমাদের অস্তিত্বের একেবারে মূল ভাবনার সাথে জুড়ে দেন। তিনি বোঝাতে শুরু করেন যে কিভাবে এই ছোট্ট একটা নদী মহাবিশ্বের এক বিরাট সত্যকে নিজের মধ্যে ধরে রেখেছে। দেখুন, ফ্রেড প্রথমে একটা সর্বজনীন স্রোতের কথা বলছেন। এটাকে আমরা সময়, ক্ষয় বা মৃত্যুর একটা বাঁধ ভাঙা স্রোতের মতো ভাবতে পারি। এমন একটা স্রোত যা সব কিছুকে ঠেলতে ঠেলতে শূন্যের দিকে নিয়ে যাচ্ছে। এর সামনে দাঁড়ানোর মতো শক্তি যেন কারোরই নেই। কিন্তু ঠিক তারপরেই তিনি একটা উল্টো শক্তির কথা বলেন। এই যে সবকিছু শেষ হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে, এর বিরুদ্ধেও একটা অদ্ভুত প্রতিরোধ কিন্তু কাজ করে। এটা শুধু এদিক ওদিক সরে যাওয়া নয়, এটা হলো একদম উৎসের দিকে শুরুর দিকে ফিরে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা। ফ্রেডের দর্শনটা যদি আমরা দেখি, তাহলে এই যে উল্টো দিকে ফিরে যাওয়ার চেষ্টা, এটাই হলো আসলে মানবাত্মার প্রতীক। সময় আর হারিয়ে যাওয়ার বিরুদ্ধে আমাদের ভেতরের যে প্রতিরোধ, এটাই সেটা। এটাই আমাদের স্মৃতি, আমাদের আফসোস, এমনকি আমাদের উৎসের দিকে ফিরে তাকানোর একটা শ্রদ্ধার্ঘ। আর এই লাইনটা, এটা কিন্তু পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেয়। ফ্রেড বলছেন, স্রোতের উল্টো দিকে উৎসের দিকে ফিরে যাওয়ার এই যে অদম্য চেষ্টা, এর মধ্যেই আমরা আসলে নিজেদেরকে সবচেয়ে বেশি করে খুঁজে পাই। এটাই আমাদের মানুষ হওয়ার পরিচয়।
এতটা গভীর দার্শনিক আলোচনার পর কবিতাটা কিন্তু আবার স্বামী স্ত্রীর সেই ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতায় ফিরে আসে। আর এই যে এত কথা হলো, এটাই তাদের দুজনের বন্ধনকে যেন আরও একটু বেশি মজবুত করে দেয়। কবিতার প্রায় শেষে এসে স্ত্রী একটা খুব সুন্দর কথা বলেন, আজকের দিনটা আমাদের দুজনের বলা কথার দিন হয়ে থাকবে। দেখুন, এই একটা লাইনেই তাদের দুজনের আলাদা ভাবনা কেমন মিলেমিশে এক হয়ে গেল। এটা আর আমার বা তোমার কথা রইল না, এটা হয়ে গেল আমাদের কথা। কবিতাটা শেষ হয় একটা অসাধারণ ঐক্যের মধ্যে দিয়ে, আর এটা আমাদের একটা জরুরি জিনিস শেখায়। প্রকৃত একতা মানে কিন্তু সব পার্থক্য মুছে ফেলা নয়, বরং একে অপরের ভিন্নতাকে মেনে নিয়ে সেটাকে বুঝে তার মেশা দিয়েই এক হওয়া যায়। তাদের দুজনের এই মিলিত দৃষ্টিভঙ্গিটাই একটা সম্পূর্ণ সত্যি তৈরি করে। সুতরাং শেষ কথা এটাই দাঁড়ায় যে এই কবিতা জীবনের মানে খুঁজে পেয়েছে স্রোতে গা ভাসানোয় নয়, বরং স্রোতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে। আর এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, আমাদের নিজেদের জীবনে সেই উল্টো দিকে চলার গতি কোনটা? কোনটা সেই প্রতিরোধ যা আমাদের মানুষ হিসেবে টিকিয়ে রাখে?